তোমরা সবাই নিশ্চয়ই ঘরে আছো, ভালো আছো। তো যদি কখনো তোমাদের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, তাকিয়ে দেখবে যে প্রকৃতি কত আনন্দে আছে। কীরকম আনন্দ? দেখবে যে গাছে নতুন পাতা গজিয়েছে, ডালপালাগুলো বিস্তার লাভ করেছে, ছড়িয়েছে, সবুজময় হয়ে গেছে। কিছু ছবি আমি দেখছিলাম। আবার এরই মধ্যে খবর পেলাম যে সুন্দরবনে নাকি রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে গেছে। তো এই যে ফুলের পরাগরেণু উৎপাদন, তাকে আমরা বলি যে পোলেনোজেনেসিস, বা এই যে গ্যামেট উৎপাদন অর্থাৎ জননকোষ উৎপাদন, শুক্রাণু ডিম্বাণু উৎপাদন বা গ্যামেটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস বা উজেনেসিস, শুক্রাণু উৎপাদন বা ডিম্বাণু উৎপাদন, এই সমস্ত কিন্তুই হয় কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে, কোষ বিভাজন প্রক্রিয়া। অলরেডি দেখতেই পাচ্ছ, পিছনে লেখা আছে, ব্ল্যাকবোর্ডে লেখা আছে। এছাড়া এই এককোষী যে সমস্ত প্রাণী আছে বা এককোষী উদ্ভিদ আছে, তাদের কিন্তু বংশবিস্তার মানেই কোষ বিভাজন। কোষ বিভাজনের প্রচুর গুরুত্ব আছে। তো এই কোষ বিভাজন আমাদের জানতে হবে যে এই কোষ বিভাজন কিভাবে হয়, প্রথমেই জানতে হবে। তো কোষ বিভাজন কিভাবে হয় সেটা ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী হার্টউইক একটি সূত্র দিয়েছিলেন, যাকে বলা হয় নিউক্লিয় প্রোটোপ্লাজমিক ইন্ডেক্স ইকুয়াল, মানে এমপি ইকুয়াল টু ভিএন বাই ভিসি মাইনাস ভিএন। ভিসি হচ্ছে ভলিউম অফ সাইটোপ্লাজম আর ভিএন হচ্ছে ভলিউম অফ নিউক্লিয়াস। তোমরা জানো যে একটি কোষের বাইরে তো কোষপটল থাকে, ভিতরে থাকে প্রোটোপ্লাজম, তার দুটো অংশ, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তো যদি কোনো কোষে নিউক্লিয়াসের ভলিউম বা আয়তন বেড়ে যায়, তাহলে এনপি এর মান কিন্তু নেগেটিভ হয়ে মাইনাস হয়ে যাবে এবং সেক্ষেত্রেই কোষ বিভাজিত হয়। এখন প্রশ্ন হলো যে এই নিউক্লিয়াসের আয়তন কিভাবে বাড়ে? নিউক্লিয়াসের ভিতরে থাকে জিন, এবং জিন কিন্তু স্ব-উৎপাদনশীল। এই কারণে নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয় জালিকা থাকে, যেগুলো ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ক্রোমোজোমে পরিণত হয়, তার দ্বিত্বকরণ বা ডাবলিং হয়ে থাকে, অর্থাৎ পরিমাণে বেশি হয়ে থাকে। তো বেশি হওয়ার জন্য কি হবে? এই নিউক্লিয়াসের আয়তন কিন্তু বেড়ে যাবে। নিউক্লিয়াসের আয়তন বেড়ে গেলে তখনই কোষের প্রয়োজন পড়বে যে বিভক্ত হওয়া, অর্থাৎ বিভাজিত হওয়া। তো যে পদ্ধতিতে এই জনিত্রী কোষ থেকে দুই বা ততোধিক অপত্য কোষের উৎপত্তি ঘটে, তাকেই বলা হয় কোষ বিভাজন। তো এই যে কোষ বিভাজন, সেটি মূলত দুইভাবে হয়ে থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ মানে সরাসরি, অর্থাৎ কোনো রকমের ধাপ বা দশার মাধ্যমে না হয়ে সরাসরি বিভাজন হওয়া, যেটা দেখতে পাওয়া যায় এককোষী জীব, যেমন অ্যামিবা, ইস্ট, প্যারামেসিয়াম, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এই পদ্ধতিকে অ্যামাইটোসিসও বলা হয়ে থাকে, কারণ মাইটো মানে থ্রেড বা সুতা। যেহেতু ক্রোমোজোম সেখানে উৎপন্ন হয় না, সুতো উৎপন্ন হয় না, ক্রোমোজোম হচ্ছে রঙিন সুতোর মতো অংশ, তাই এই কারণে একে অ্যামাইটোসিস বলা হয়ে থাকে। তো কি হয় সেখানে কোষটি প্রথমে আয়তনে বড় হয় এবং নিউক্লিয়াসটি ধীরে ধীরে ডাম্বেলের মতো আকৃতি লাভ করে, এবং কোষ পর্দার দুপাশে খাঁজের সৃষ্টি হয় এবং খাঁজ অগ্রসর হয়ে কোষকে দুটো কোষে পরিণত করে। এই পদ্ধতিকে বলা হয় হচ্ছে অ্যামাইটোসিস। এরপরে আমরা আসছি পরোক্ষ কোষ বিভাজন। পরোক্ষ কথা অর্থ হচ্ছে যেখানে মাইটো বা থ্রেড বা সুতো তৈরি হয়। এটা আবার দুই রকমের হয়ে থাকে, মাইটোসিস এবং মিওসিস। মাইটোসিস মূলত দেহমাতৃ কোষে হয়ে থাকে, যেমন ভাজক কলার কোষে হয়ে থাকে, উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ কোষে হয়ে থাকে। আর মিওসিস বা মায়োসিস হয় জনন মাতৃকোষে। তো এই যে মাইটোসিস দেহ মাতৃকোষে হয়ে থাকে, এর নাম হচ্ছে
সমবিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন। কেন? তার কারণ এই প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম 46টা ক্রোমোজোম মানুষের শরীরে রয়েছে, বিভাজিত হওয়ার পরে যে অপত্য কোষ উৎপন্ন হবে সেগুলোর মধ্যেও সেগুলো প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এই 23 জোড়া 46টি ক্রোমোজোমই কিন্তু বর্তমান থাকবে। এই যে মাইটোসিস, এই মাইটোসিস আবার দুটি ধাপে হয়। প্রথমটির নাম ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, এবং দ্বিতীয়টি হলো সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। তো এই দুটো প্রক্রিয়ায় কিন্তু পুরোপুরি জিন নির্ভর। এই যে সাইটোকাইনেসিস, সাইটোকাইনিন হরমোন সাহায্য করে, এরা মূলত সাইক্লিন জিনকে প্রভাবিত করে, তাই সাইটোপ্লাজমের বিভাজন হয়। আর এই যে ক্যারিওকাইনেসিস তো বুঝতেই পারছো, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, তার মধ্যে জিন থাকে। তাহলে আমরা আরো ভালো করে বলতে পারি যে জিন নির্ভর পদ্ধতিতে কোন দেহমাতৃ কোষ এরা বিভাজিত হয়ে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষে পরিণত হয়, তাকেই বলা হয় মাইটোসিস। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং ট্যাসকেন্টিয়া নামের শৈবালে ইহা প্রথম পর্যবেক্ষণ করেন। এই যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, সেটি আবার কিন্তু 4টা দশার মাধ্যমে হয়ে থাকে। প্রথম দশার নাম হচ্ছে প্রোফেজ। প্রো মানে প্রাথমিক, প্রাথমিক দশা। মেটাফেজ মানে মধ্যবর্তী দশা। অ্যানাফেজ, অ্যানা মানে অর্থাৎ মুভমেন্ট, চলন হয়ে থাকে ক্রোমোজোমগুলো। টেলোফেজ, টেলো মানে শেষ দশা বা অন্তিম দশা। টেল এন্ডার, তোমরা জানো ক্রিকেট খেলা টেল এন্ডার, খাওয়ার পরে যারা ব্যাটিং করতে নামে। তো এই 4 ভাগে ভাগ করা যায় ক্যারিওকাইনেসিস। তো এই ব্যাপারে একটু বিস্তারিত তোমাদের একটু পরে বলছি, মোটামুটি জেনে নাও যে প্রোফেজ দশাতে বিস্তারিত পরে বলবো। প্রোফেজ দশাতে কি হয়, নিউক্লিয়াস থেকে জলটা বেরিয়ে যায়, ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়ে আসে। যেমন ধরো যদি কোনো একটি বোতলের মধ্যে আমরা দুধ রেখে এবং কিছু ঘাস রেখে দেই, যখন দুধ ভর্তি থাকে ঘাস দেখা যায় না। যত দুধটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢালবো তত ঘাসগুলো স্পষ্ট হয়ে আসবে। যে যত জলটা নিউক্লিয়াস বেরিয়ে আসবে ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়ে আসবে। এই কারণে প্রোফেজ। মেটাফেজ কেন বলা হয়? কারণ ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে, মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করে। অ্যানাফেজে খেয়াল করে দেখো এই ক্রোমোজোমগুলো দুই প্রান্তের দিকে অগ্রসর হচ্ছে। আর টেলোফেজে পুরোপুরি দুটো নিউক্লিয়াসে ভাগ হয়ে গেছে। তো এই গেল সংক্ষেপে মাইটোসিস। এবার একটা মিওসিস সম্পর্কে একটুখানি বলি। তো মিওসিস বা মায়োসিস এটি মূলত জনন মাতৃকোষে ঘটে থাকে। জনন মাতৃকোষ ঘটে থাকে এবং এর ফলে কি উৎপন্ন হয়? গ্যামেট উৎপন্ন হয়। গ্যামেট মানে জনন কোষ উৎপন্ন হয়। শুক্রাণু হোক বা ডিম্বাণু হোক বা রেণু মাতৃকোষ, রেণু মাতৃকোষ থেকে রেণু উৎপন্ন। তো এই যে মিওসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মিওসিসের মাধ্যমে কিন্তু পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যের মিশ্রণ সন্তানের দেহে হয়, অর্থাৎ ক্রসিং ওভার হয়, নতুন প্রজাতির সৃষ্টি হয়। এই যে মিওসিসের কিন্তু দুটো ধাপে হয়, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 একে হেটেরোটাইপিক বিভাজন বলে, কারণ এই প্রক্রিয়াতেই ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায়। কিন্তু মিওসিস 2 একেবারে মাইটোসিসের মতো, অর্থাৎ এখানেও কিন্তু প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ উৎপন্ন হয়। তাহলে যদি কোনো একটি কোষ ডিপ্লয়েড কোষ থাকে, জননমাতৃ কোষ, সেখান থেকে যে 4টি অপত্য কোষ উৎপন্ন হবে তা হবে হ্যাপ্লয়েড। তাহলে এবার আমরা দেখবো যে মিওসিস 1 একে হেটেরোটাইপিক বলা হয়, সেটির আবার ভাগ আছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। একই রকম ভাবে মিওসিস 2, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এবং এই যে প্রোফেজ 1 এর আবার 5টি উপদশা রয়েছে: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো এর মধ্যে প্রোফেজ 1টাই কেন বলছি, কারণ প্রোফেজ 1টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। এবং এই যে প্রোফেজ 1, এই প্রোফেজ 1-এই এই 5টি উপদশা দেখতে পাওয়া যায়। এই প্রোফেজ 1-এর যে প্রথমে লেপ্টোটিন, সেখানে কি হয়, ক্রোমোজোমগুলো একেবারে নিউক্লিয়াসের পরিধির দিকে ফুলে তোলার মতো সজ্জিত হয়, তাকে বোকে দশা বলা হয়, তাকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং জাইগোটিন দশায় কি হয়, দুটো সমসংস্থ ক্রোমোজোম মানে একই রকমের আকৃতি বিশিষ্ট দুটো ক্রোমোজোম
অবশ্যই একটা পেটার্নাল একটা মেটার্নাল, এটা পিতৃ দেহ থেকে আসে, মাতৃ দেহ থেকে আসে, পাশাপাশি জোড়াবাদ, এতে বলা হয় সাইন্যাপসিস। এবং এরপরে তোমরা দেখবে প্যাকাইটিক দশায় খুব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে। যেমন ধরো এই যে এক বা একাধিক স্থানে এক্স অক্ষরের মতো ক্রোমাটিডগুলো বিন্যস্ত হয়েছে, যাকে বলা হয় কায়াজমা। আমি সংক্ষেপে বলছি। এবং এই কায়াজমা অংশেই কিন্তু এই জেনেটিক অংশে আদান প্রদান হয়, অর্থাৎ পিতামাতা চারিত্রিক বৈশিষ্ট্যের মিশ্রণ হয়, যাকে বলা হয় ক্রসিং ওভার। এবং এই ক্রসিং ওভার কিন্তু বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, যে এই জেনেটিক অংশ কিভাবে আদান প্রদান হয়। লাইগেজ উৎসেচক যুক্ত করে, এন্ডোনিউক্লিয়াস উৎসেচক ভেঙে দেয়। এই ক্রসিং ওভারটা কিন্তু তোমাদের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস 10-এর জন্য, 10ম শ্রেণীর পাঠ্যক্রমের জন্য। তো এই হচ্ছে আমাদের কোষ বিভাজন সম্পর্কে একটি মোটামুটি ধারণা। আমি মোটামুটি বলবো, কারণ এগুলো তোমাদের বইয়ে অনেক বিস্তারিত আছে, তোমরা দেখবে। এবং কোষ বিভাজনের প্রত্যেকটা দশা আমি বলবো যে, যেহেতু 2020 সালে আমার মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য চলে আসছে, তোমার সেগুলো বিস্তারিত পড়ার কোনো দরকার নেই। এবং ছবিও সম্ভবত চলে এসছে। তোমরা কি করবে, যে প্রত্যেকটি এই যে প্রোফেজ, বেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তার বৈশিষ্ট্যগুলো একটু পড়ে রাখবে, কারণ এখান থেকে অনেক ছোট ছোট প্রশ্ন কিন্তু হয়ে থাকে। যেমন দেখবে যে প্রাণী কোষের ক্ষেত্রে বলা হয় অ্যাস্ট্রাল মাইটোসিস, কারণ এখানে বেমতন্তু যে তৈরি হয় বা যার সাথে ক্রোমোজোম যুক্ত থাকে, সেগুলো কিন্তু সেন্ট্রোজোম থেকে তৈরি হয়, এই জন্য বলা হয় এটাকে সেন্ট্রাল মাইটোসিস বলা হয়। আবার উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সেন্ট্রোজোমের ভূমিকা নেই, যে আসেন্ট্রিক মাইটোসিস বলা হয়ে থাকে। মেটাফেজ দশায় থেকে ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতির হয়, ভি অক্ষরের মতো, এল অক্ষরের মতো, জে অক্ষরের মতো। তো এগুলো একটু ভালো করে দেখতে হবে। অ্যানাফেজ চলনে অ্যানাফেজিক মুভমেন্ট কিভাবে হয়, কিভাবে স্টেম বডি তৈরি হয়, কিভাবে দুপাশে গুটিয়ে আসে, এটা খুব ভালো করে পড়বার দরকার আছে। টেলোফেজ দশায় কিভাবে ক্যারিওকাইনেসিস ঘটে যাওয়ার পর সাইটোকাইনেসিস ঘটে, সেটাও খুব ভালো করে দেখতে হবে। এবং একবার এই 4টা দশা হয়ে যাওয়ার পর খানিকক্ষণের জন্য কিন্তু কোষ বিভাজন বন্ধ থাকে, বিশ্রাম নেয়, এবং একে বলা হয় প্রথম বিশ্রাম দশা বা G1 দশা। কোনো কোনো কোষ কিন্তু G1 দশায় প্রবেশ করে না, অর্থাৎ বিভাজন পুরোপুরি বন্ধ হয়ে যায়, যেমন স্নায়ু কোষ, এদের G0 দশা বলা হয়। G1 দশা যে সম্পন্ন হওয়ার পরে কোষের মধ্যে প্রোটিন, ডিএনএ, আরএনএ এগুলো তৈরি হওয়া শুরু হয়। তো এই দশাকে বলা হয় এস দশা বা সংশ্লেষ দশা। এবং পুরোপুরি তৈরি হওয়ার পরে কোষ আবার পুনরায় বিশ্রামে চলে যায়, একে দ্বিতীয় বিশ্রাম দশা বা G2 দশা বলা হয়। যেমন তোমরা আগে পরীক্ষা দেওয়ার পরে খানিকক্ষণ বিশ্রাম নাও, তারপরে আবার পড়াশোনা করো, আবার একটু রেস্ট নিয়ে গুছিয়ে নাও, কি পরীক্ষা দেবে, তারপরে তোমরা পরীক্ষায় বসো। তো কোষের মধ্যেও এই ঘটনাগুলো ঘটে। এই যে আবার এই প্রথমে মাইটোসিস হয়ে যাওয়ার পরে তারপরে G1, S, G2 এবং তা আবার মাইটোসিস, এই চক্র কোষচক্র বলে। কোষচক্র সম্পর্কে বিস্তারিত কিন্তু তোমাদের পরীক্ষাতে অলরেডি চলে এসেছে 2020-তে। কোষচক্র সম্পর্কে আমি ডিটেলস বলছি না। তো তোমরা একটা জিনিস করতে পারো, এই কোষ বিভাজন অধ্যায়টি ভালো মতো পড়ে তোমরা একটু ধারণা আরো শক্ত করে নিতে পারো, যাতে তোমাদের পরীক্ষায় বসে বিভিন্ন উত্তরগুলো করতে অনেক সুবিধা হয়। এবং এই লকডাউন পিরিয়ডটাকে তুমি কাজে লাগাতে পারো, এই প্রস্তুতি নিতে পারো। এবং তোমরা আশা করছি যে তোমরা অবশ্যই ভালো ফল করবে 2021 সালের মাধ্যমিক পরীক্ষাতে। এবং এই আশা নিয়েই আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি। নমস্কার।